আপনি অনেক ভারী, আমি চোখ ছোট ছোট করে অভিযোগের সুরে বললাম। শাওন আমার কাছ থেকে সরে উঠে দাঁড়িয়ে কপাল কুঁচকে আমার দিকে তাকালো। আমিও উঠে বসলাম। শাওন কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন বেজে উঠল। হ্যাঁ সুমনা, আমি আর চোখে তাকালাম। ওপাশ থেকে সুমনা কিছু বলল। তারপর শাওন বলল, হ্যাঁ আমি আসছি। গিয়ে কথাগুলি বলতে বলতে শাওন রুম থেকে বের হয়ে গেল। এবারও সুমনা আমাকে বাঁচিয়ে দিল। আমি হাফ ছেড়ে হাতের পাখিগুলোর দিকে তাকিয়ে বললাম, যাক গরিলার থেকে এদের বাঁচাতে পারলাম। কিন্তু হাতের মুঠো চাপ খেয়ে পাখি দুটো যেহেতু তৈরি, তাই অবশ্যই আবার আগের অবস্থায় আনা যাবে। যাই এখন আগে গোসল সেরে নিই। পাখি দুটোকে নিজের লাগেজ এর ভিতরে রেখে দিলাম। গোসল সেরে বের হলাম। এত বড় বাসা পুরা ফাঁকা, একা একা থাকতেও ভাল লাগে না। হঠাৎ বকুলের কথা মনে হলো। ইস, কত খেলেছি আমরা একসাথে। কোথায় সে আর কোথায় আমি এখন? একটা নিঃশ্বাস ছেড়ে চিন্তা করতে লাগলাম যে কি করা যায়। উনি ভোরে উঠেই সব রান্না করে যান, না হলে রান্না করা যেত। ওহো, আমি তো নাস্তাই করিনি। খাবার টেবিলের দিকে গেলাম, দেখলাম নাস্তার মেনু রুটি আর সবজি। যাক চলবে। বুঝলে বৌদি, ভাবছিলাম মিলাকে ঢাকার কোনো এক কলেজে ভর্তি করিয়ে আসব। সামনেই তো ভর্তি, বললেন পিশামশাই। শাওনের মা কোনো কথা না বলে চাকু দিয়ে পেঁয়াজ কুচি করতে লাগলেন। পিশামশাই মাথা চুলকে বিভ্রান্ত হয়ে বললেন, কি হলো? হ্যাঁ না, কিছুই তো বলছো না। শাওনের মা একবার তাকিয়ে আবার পেঁয়াজ কাটতে বললেন, দেখো যা ভালো বুঝো করো। এমনিও আমি ওই মেয়ের ভাব ভঙ্গি বুঝি না। বলতে বলতে কপাল কুঁচকে ফেললেন তিনি। পিশামশাই পারমিশনের আশায় ছিলেন। যাক, পাওয়া তো গেল। একটু অন্য দিকে সরে আমাকে ফোন দিলেন। হ্যালো। আমি গম্ভীরভাবে মুখ ভার করে বললাম, হ্যাঁ বলো। পিশামশাই বললেন, রাগ করে আছিস নাকি? না, আমি তো অনেক খুশি হয়ে আছি। বুঝলেন রাগ করেছি, তাও আমার এই কথায় মনোযোগ না দিয়ে বললেন, তোকে কলেজ ভর্তি করাব জলদি। দেখবি আর বোর লাগবে না, সারাদিন কলেজেই কেটে যাবে। শুনে একটু খুশি খুশি লাগল। যাক বাবা, এই ঘরে পরে পরে মরতে হবে না তাইলে। কিরে, কিছু বলিস না কেন? মুখ থেকে খুশি সরিয়ে আমি গম্ভীর গলায় বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে নিতে কবে আসবে? মানে হঠাৎ কেউ পিশামশাইকে ডাক দিল, তাই এই কথাটা চাপা পড়ে গেল। আচ্ছা শোন, পরে কথা বলি, ডাক। ফোনটা নামিয়ে রাখলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঠোঁটের কাছে 2 আঙুল ধরে চিন্তা করতে লাগলাম কি করা যায়। ওই পেন্টিং আঁকা রুমটায় যেতে ইচ্ছা করল, তাই আবার ওই রুমটায় ঢুকলাম। তুই এই প্রজেক্ট কমপ্লিট করতে পারবি? না হলে আমাকে দিয়ে দে, সুমনা বলল। শাওনের বা হাতে একটা ফাইল আর ডান হাতে কফির মগ নিয়ে অফিসের কাচের জানালার সামনে দাঁড়িয়ে ফাইলের দিকে তাকিয়েছিল। সুমনার কথা শুনে স্বাভাবিকভাবে তাকিয়ে বলল, তোর কেন মনে হলো আমি পারব না? সুমনা 2 হাত টেবিলে রেখে তার উপর ওর মুখটা রেখে বসেছিল। পারবি না এমন না। বিজনেসের জায়গায় আর পার্সোনাল প্রবলেম আলাদা বিষয়। সিরিয়াসলি কথাগুলো বলতে বলতে কফির মগে চুমুক দিল শাওন। সুমনা হেসে বলল, যাক ভালো তাইলে। রবিনের অনেক দিন খবর নাই। শাওন নিজের চেয়ারের দিকে আসতে আসতে বলল। সুমনা টেবিল থেকে মুখ উঠিয়ে ক্লান্ত স্বরে বলল, ওর মা আবার অসুস্থ। যাই হোক, চল মিটিং আছে। আজ মেবি জলদি বাসা যাওয়া যাবে। সুমনা জ্বলজ্বল চোখে হাসি মুখে বলল। শাওন হাতে ফাইল নিয়ে বললেন, চল। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। সবে সন্ধে হয়ে এসেছে। চাঁদ মামা মেঘের পিছনে লুকিয়েছে। রুমে থাকতে আর ভাল লাগছিল না। দম বন্ধ হয়ে যাবে এইরকম অবস্থা হচ্ছিল। তাই দরজাটা অল্প একটু খোলা রেখে ছাদে চলে এসেছি। খোলা না রাখলে ডোর লকের জন্য দরজা বন্ধ হয়ে যাবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, তবেই খুলবে। বলা যায় না, শাওন আসতে দেরি করলে আমাকে আবার বাহিরেই থেকে যেতে হবে। তাই রিস্ক নিলাম না। বিল্ডিংটার ছাদ আমাদের ফ্লোরের উপরেই। আমি আশেপাশে দেখতে লাগলাম।
সোজা তাকাতেই দেখলাম গেটের একটু পাশে একটা গাড়ি, আর সেই গাড়ির সামনে হালকাভাবে ভর দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার নেমে আসলে রাস্তার লাইট আর গেটের সামনের লাইটের কারণে নিচের সবকিছু স্পষ্টই দেখা যাচ্ছে। মেয়েটাকে চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি মনে পড়ছে না। মনে করার চেষ্টায় মেয়েটার দিকেই তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম মেয়েটা হেঁটে এসে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আমি হা হয়ে গেলাম। মেয়েটার কি ভয় ডর নেই, এভাবে অন্য একটা গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। গাড়িটা ভাগ্যিস সময় মতো থেমেছিল, কিন্তু একটু খেয়াল করতেই দেখলাম থেমে যাওয়া গাড়ি থেকে শাওন নেমে এলো। আমি অবাক হয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। শাওন নেমে আসতেই মেয়েটা এসে শাওনের মুখোমুখি দাঁড়িয়ে কিছু বলতে লাগল। এই মেয়েটাও কি শাওনের ফ্রেন্ড? পরক্ষণেই একটা মুখ ভেঙচি দিয়ে বললাম যে হয় হবে, আমার কি। কথা তো হচ্ছে কিছু, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, পাওয়ার কথাও না। তাই শুধু দেখেই যেতে লাগলাম। অল্প কয়েক কথা হতেই শাওন নিজের গাড়ির দিকে ঘুরতেই মেয়েটা পিছন থেকে শাওনকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমি হাই তুলছিলাম, কিন্তু ওই ঘটনা দেখে হা করেই রয়ে গেলাম, আর আমার চোখ কপালে উঠে গেল। এই মেয়ে ফ্রেন্ড হবেই না। তাইলে? আরও অবাক হয়ে চিন্তা করালাম, তার মানে এখন কি দাঁড়াল বিষয়টা? এখন আমার আছে দজ্জাল শাশুড়ি, গরিলা বর, আর এই সুন্দরী সতীন। বাহ মিলা বাহ, তোর মতো কপাল কি সবার হয়? বাহ বাহ বাহ। হা করা অবস্থাতেই ছাদ থেকে নামতে লাগলাম। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? শাওন রেগে দাঁতে দাঁত চেপে বলল। আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের কারণে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিলে? সুইটি কাঁদতে কাঁদতে বলল। লেট গো অফ মি। শাওন দুই হাত মুঠ করে প্রচণ্ড রেগে কঠোর গলায় বলল। সুইটি তাও ধরেই রইল আর কাঁদতে লাগল। এজন্য এক হ্যাচকা টানে হাত ছাড়িয়ে দিল শাওন। স্টপ ইয়োর লেম ড্রামা, ওকে? ভুল তো আমার ছিল। আমি তোমাকে চিনতেই ভুল করেছি। সুবিধাবাদী মেয়ে তুমি। রাগে দাঁতে দাঁত চিপে বলল শাওন। সুইটি ছলছল করা অবাক চোখে শাওনের দিকে তাকালো। গেট দ্য হেল আউট অফ হিয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ অ্যাগেন। বলেই শাওন গাড়িতে উঠে সুইটির দিকে না তাকিয়ে দুইবার হর্ন বাজালো, কারণ সুইটি গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সুইটি চোখের জল মুছে সরে দাঁড়ালো। শাওন গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকে পড়ল। আমি সোফায় দুই পা তুলে আসন করে বসে চিন্তা করতে লাগলাম। এই মেয়েটা এর মতো গরিলা ছেলেকে ভালোবাসে কিভাবে? রাক্ষস একটা। শাওন দরজা খুলে ঢুকল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। ওনাকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে পা নামিয়ে বসলাম। আর চোখে ওর দিকে তাকালাম। দেখলাম গোমরা মুখ করে নিজের জুতা খুলে দরজার পাশে র্যাকে রাখছে। আমি আবার সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম, ঝগড়া করে এসেছি নাকি? তারপর মাথা নাসূচক নাড়িয়ে চিন্তা করলাম, মেয়েটা তো জড়িয়ে ধরেছিল, ঝগড়া বলে তো মনে হয় না। যাই হোক, হবে কিছু একটা। চোখ বাঁকা করে দেখলাম উনি নিজের রুমে চলে গেলেন। আমি মুখ ভেঙচি দিয়ে উঠে দাঁড়ালাম। যাই, আগে ভাগে খেয়ে নিই। আমি সব খাবার গরম করে টেবিলে আনলাম। তারপর প্লেট নিয়ে বসতে বসতে শাওনের রুমের দিকে তাকালাম। ভ্রু কুচকে মনে মনে বললাম, লাইট তো জ্বলছে, খাবেন না উনি? প্রতিদিন তো এই টাইমেই ডিনার করেন। পরক্ষণেই ভাবলাম, আমার কি, ডিনার সেরে চিন্তা করতে লাগলাম, সব ফ্রিজে ঢুকাবো কিনা। উনি তো এখনো ঢং করে খেতে আসেননি। কি করব? ওনার রুমে যাব জিজ্ঞাসা করতে। দরজা ঠেলে ঢুকলাম। রুমের এই মাথা থেকে ওই মাথায় কেউই নেই। বাথরুমের দরজাও অর্ধ খোলা। ঠোঁটটা একটু কুচকে চিন্তা করতেই মাথায় এলো ব্যালকনির কথা। তাই আমি ব্যালকনিতে গিয়ে ঢুকলাম। দেখলাম বাবু সাহেব ব্যালকনির ওই প্রান্তে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। টাইটা ঢিলে করে গলায় ঝুলানো আর দুই হাতের কনুই অবধি শার্ট মোড়ানো। রুমের হালকা আলো এসে ব্যালকনিতে পড়েছে। আমি কোনো কথা না বলে ইচ্ছে করে একটু কেশে নিলাম। উনি মাথা না তুলেই গম্ভীর গলায় বললেন, গেট আউট। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, গেট আউট তো হবই, আপনার চেহারা দেখতে তো আর আসিনি।
উনি এবার মাথা তুলে তাকিয়ে রাগে কটমট করে বললেন, শুনতে পাও না? আজীব তো, আমি কি করেছি যে আমার সাথে এমন করছেন উনি? তাই আমি চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে বলে উঠলাম, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুধু এটাই বলতে এসেছি যে। উনি আমার কথা আর শেষ করতে দিলেন না, তার আগে এসে আমার 2 বাহু চেপে ধরলেন। আহ, লাগছে, ছাড়ুন আমাকে, আমি ভ্রু কুঁচকে বললাম। ভালোভাবে বললে তুমি কিছুই করতে চাও না। আমি অবাক হয়ে তাকালাম। উনি আমার এক হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে সজোরে দরজা আটকে দিলেন। আমার হাত দুটো ব্যথা করছে, ইচ্ছে করছে দরজায় লাত্তি মারি। আসলে দরজায় না, ওনার মাথায় মারতে পারলে ভালো লাগতো। আমি রাগে কটমাট করতে করতে সোফায় গিয়ে বসলাম। সোফাটা অত বড় না যে পা টান টান করে ঘুমোনো যাবে। শাওনের রুমের সোফাটা আরেকটু বড়। যদিও এই বাড়ি আসার পর থেকে আমার ঘুম গেছে। আগে ঘুমাতাম ঘাটে, তারপর সোফাতে, কয়দিন পর কিনা মেঝেতেই ঘুমোনো লাগে, তারপর কিনা ঘরের বাইরে। মুখ দিয়ে একটা শ্বাস বের করে দিলাম। ল্যাগেজে থাকা পাখি 2টি নিয়ে আসতে ইচ্ছা করছে, কিন্তু তার পারা যাবে না, অসহ্য। তাই আস্তে ওঠে ওই কোণার রুমটায় আবার গিয়ে ঢুকলাম। আপাতত এই আঁকা পাখি 2টি দেখেই কাটাই। দেখতে দেখতে হঠাৎ আবার সেই কোণের ছবিটার দিকে নজর পড়ল। এগিয়ে গিয়ে হাতে নিলাম ছবিটা এক হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। হঠাৎ খেয়াল হলো যে এই মেয়েটাই আজ এসেছিল। ছবিটা ভালো করে দেখছিলাম, তখনই ফট করে রুমে শাওন ঢুকল। আমি টের পেয়ে চোখ বড়সড় করে হাতের ছবিটা শক্ত করে ধরে পিছনে তাকালাম। শাওনের মুখে রাগী ভাবি বলে দিচ্ছে, আমার এখানে ঢোকাই উচিত হয়নি। এই রে, এখন? শাওন খেতে এসেছিল মনে হয়, তখনই সন্দেহের বশে এই রুমে এসেছে। আসবে না বা কেন? আমি তো বোকার মতো দরজাটা অল্প খুলে রেখেছিলাম, তাই হয়তো আরও জলদি বুঝে গেছে। আমিও না। মনে মনে বললাম, চট করে কিছু ভাব মিলা, কি হবে এখন? আমার মুখে তো স্পষ্ট ভয় ফুটে উঠেছে, রীতিমতো ঘামছিও। মুখের ওপর জোর করে হাসি টেনে আমি বোকার মতো ভয়ে ভয়ে হাসতে বললাম, এই রুমে শব্দ হচ্ছিল, আমি মনে করলাম বিড়াল কি না। কি ফালতু এক্সকিউজ দিলাম সেটা ওনার কটমট চাহনিতেই বুঝলাম। তাছাড়া এত উপরের বিল্ডিংয়ে বিড়ালও বা কীভাবে আসবে? হঠাৎ খেয়াল করলাম উনি আমার হাতের দিকে তাকিয়ে আছেন। শেষ, সব শেষ। এখন কি বলবো? সতীনের ছবিতে হাত দেওয়া উচিত হয়নি। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি এসে ঝট করে আমার হাত থেকে ওই ছবিটা নিয়ে আবার সেই একই জায়গায় ফেলে আমার 2 বাহু আবার চেপে ধরলেন। আমি চমকে উঠে ওনার হাতের দিকে তাকালাম। মানা করেছিলাম না? জোরে বলে উঠলেন উনি। আমার হাত এত জোরে ধরার কারণে ছাড়ানোর চেষ্টা করে বললাম, উফ, ছাড়ুন আমাকে। উনি হুট করে 1 বাহু ধরে টানতে টানতে আমাকে ডাইনিংয়ের সামনে এনে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আমি ধাক্কার তাল সামলাতে না পেরে ডাইনিং টেবিলের সাথে ধাক্কা খেলাম, আর ডান হাত গিয়ে পড়ল টেবিলের গোল টিনের গ্লাসের মতো বস্তিতে সাজিয়ে রাখা ছুরির ওপর। সাথে সাথে ডান হাত কেটে রক্ত বের হয়ে গেল। সেই গোল টিনের গ্লাসটা সহ এর ভিতরে ছুরি, কাঁটা চামচ, চামচগুলো নিচে পড়ে গেল। আমি আমার বাঁ হাত দিয়ে ডান হাত চেপে ধরলাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। উনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে থেকে তারপর নিজের রুমে গিয়ে সজোরে আবার দরজা লাগিয়ে দিলেন। টেবিলের খাবারগুলো ওভাবেই পড়ে আছে। আমি ব্যথায় ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর কিচেনের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে হাতটা ট্যাপের নিচে ধরলাম। চোখ থেকে এখন আর পানি পড়ছে না। অনেক সময় ওইভাবে হাত ট্যাপের নিচে রেখে ট্যাপের দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। যাক, ভিটামিন কে বেটা তার কাজটা তাহলে করেছে। ট্যাপ বন্ধ করে এসে সোফায় বসলাম। একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নিজের জীবনের জন্য উপহাসের এক ম্লান হাসি দিলাম। সোফার পিছনে যে ছোট বালিশ ছিল সেটা মাথার নিচে দিয়ে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। ডান হাতটা সোফা থেকে হালকা বাইরে বের করে রাখলাম। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। আজ একটু আগেই ঘুম ভাঙল। উঠে বসে ডান হাত দিয়ে চোখ ডলতে গিয়ে দেখলাম সাদা কিছু একটা দিয়ে কাটা জায়গাটা ব্যান্ডেজ। পাশেই টি টেবিলে একটা সেভলন ক্রিম রাখা। কপাল কুঁচকে সেটার দিকেও তাকালাম। তারপর ডান হাতটা নিজের চোখের সামনে ধরে হাঁ করে রইলাম। ব্যাপারটা কি?
আমি তো রাতে এমন কিছু বেঁধে ঘিমাইনি। তাহলে এটা কেমন ম্যাজিক? অবাক চোখে মুখ ঘুরিয়ে শাওনের রুমের দরজার দিকে তাকালাম আর মুখ দিয়ে বলে উঠলাম, উনি করেছেন?